আপনি কাউন্ট করেন যে একটি ব্যবসায়ী আপনার কত জায়গায় সে চাঁদা দিচ্ছে এবং যে পরিবহনে আসছে মালটি সেই পরিবহন তো সমস্ত চাঁদা হিসাব করেই তার ভাড়াটা নির্ধারণ করে থাকে। তো এতগুলো চাঁদা এবং পরিবহনের অতিমাত্রায় ভাড়া এবং যে আড়তে এসে সেই সবজিগুলো বিক্রি হচ্ছে সেই সবজিগুলোর যে আড়তের ভাড়া সামান্য একটি স্পেসের ভাড়া যেটা বলছিলাম 40 থেকে 50,000 টাকা কোনো কোনো ক্ষেত্রে, সেটা অ্যাভারেজ ভাড়াটা 40,000 টাকায় বলা চলে। তো এত হাই ভাড়া এবং এই যে এতগুলো চাঁদাবাজি, তো এত চাঁদা দিয়ে এবং এত পরিমাণ টাকা ভাড়া দিয়ে সেই সবজি তো অবশ্যই 5 টাকা দিয়ে যে সবজিটা বগুড়া থেকে একজন পাইকার কিনলো সেই সবজিটা খুচরা বাজারে অথবা মহল্লার বাজারে 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 7 তারিখ থেকে সবজির বাজারে দরপতনের ঘটনা ঘটেছে খোদ ঢাকা শহরের চারপাশে, হতে পারে সেটা সারা বাংলাদেশেও। তবে এই সবজির বাজারের অস্থিরতা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো নানান সময় এর মূল কারণ চাঁদাবাজি বলে যেই সংবাদ প্রকাশ করত, সেই সংবাদে মূলত কোনো কাজে আসতো না। হঠাতে পারেনি নানান সময়ে নানান স্থানে যেই চাঁদাবাজি হতো সেই চাঁদাবাজি আসলে নির্মূল না করতে পারার কারণেই এই সবজি বাজারের অস্থিরতা কখনোই কমতো না। সারা বাংলাদেশে যখন অরাজকতা চলছিল শেখ হাসিনা সরকার পতনের পরে, সেই যারা চাঁদাবাজি করতো এতদিন, সেই চাঁদাবাজরা হয়তো ভয়ে সেখান থেকে সরে গেছে অথবা চাঁদাবাজি করার সেই পরিস্থিতি আর নেই, যে কারণে সবজির বাজার অনেকটা কমে এসেছে এবং সাধারণ মানুষকে বলতে শোনা গেছে যে হঠাৎ করে সবজির বাজারে এত দরপতন কেন। তো সে কারণ তো আগেই গণমাধ্যমগুলো জানিয়েছিল, তার প্রতিকার আসেনি। তো আমি আজকে সেই সবজির বাজারের মূলত কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হয় এবং কি কারণে বগুড়া থেকে 5 টাকার সবজি ঢাকায় এসে 70-80 টাকা হয়, সেই পয়েন্টগুলো আমি খুব সংক্ষেপে তুলে ধরব। বগুড়াতে অথবা যদি আমি এদিকে কুমিল্লার নিমসার কথা বলি, নিমসার বাজারে সেখানেও একটি পাইকারি সবজির বাজার, সেখান থেকেও ঢাকায় প্রচুর সবজি আসে এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে প্রচুর পরিমাণে ঢাকায় সবজি আসে। তো ধরুন যেই এলাকাভিত্তিক যে স্থান থেকে ঢাকার পাইকারি যে ব্যবসায়ী আছে তারা সবজি কিনেন, সেখানে কিনতে গিয়ে তাকে 3 ধরনের চাঁদাবাজিতে পড়তে হয়। নাম্বার 1 পুলিশ, নাম্বার 2 দলীয়, নাম্বার 3 পৌরসভা অথবা সিটি কর্পোরেশন। পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের যে টাকাটা নেয় সেটাকে আমি চাঁদাবাজি কেন বলছি এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব। আপাতত এখানে আমি এই টাকাটাকে আমি চাঁদাবাজি হিসেবেই বলে যাচ্ছি। তো যেই পাইকার সবজিটা স্থানীয় বাজার থেকে কিনে, পাইকারি বাজার থেকে, সেখানে পাইকার নিজে এই 3 ধরনের চাঁদা দিয়ে সবজিটা ক্রয় করতে হয়। সেই ব্যবসায়ী যখন একটি ট্রাক ভাড়া করে ঢাকায় নিয়ে আসার জন্য এই সবজিগুলো, সেই ট্রাকওয়ালা যেখান থেকে সবজিটা তোলে লোড করে ট্রাকে, সেখানে ওই একই 3 ধরনের চাঁদাবাজের সম্মুখীন হয় পুলিশ, দলীয় এবং সিটি কর্পোরেশন। লক্ষ্য করুন যে পাইকার সবজিটা কিনলে স্থানীয় বাজার থেকে, সেও 3 ধরনের চাঁদাবাজির শিকার হচ্ছে এবং যে ট্রাক চালক, ট্রাক ড্রাইভার, সেও কিন্তু 3 ধরনের চাঁদাবাজিতে শিকার হলো। তারপর রাস্তায় আর সেই সবজি ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হয় না। পুরো রাস্তা জুড়ে প্রত্যেকটা বড় বড় জেলার যে স্টেশনগুলো থাকে, সেই প্রত্যেকটা স্টেশনে নির্দিষ্ট হারে ট্রাক চালককে চাঁদা দিতে হয়। সেখানেও কোনো কোনো জায়গায় 2 ধরনের চাঁদা, কোনো কোনো জায়গায় 3 ধরনের, আবার কোনো জায়গায় 1 ধরনেরও হয়ে থাকে। সেটা একেবারে মুখস্থ যেটা, সেটা হলো যে পুলিশ, দলীয় এবং সিটি কর্পোরেশন। তো রাস্তায় হয়তো সিটি কর্পোরেশনের চাঁদা অনেক সময় দিতে হয় না হাইওয়েতে, কিন্তু 2টি চাঁদা খুবই কনফার্ম, এক হচ্ছে পুলিশ এবং দলীয়। তো এই ট্রাক চাঁদা দিতে দিতে ঢাকা শহরে আসলো। ঢাকা শহরে এসে যেখানে আনলোড করবে
এই সবজিগুলো সেই জায়গাতে সেই একই আবার 3 ধরনের চাঁদা দিতে হয় ট্রাকওয়ালাকে, দলীয়, পুলিশ এবং সিটি কর্পোরেশন। সেই 3টি চাঁদা যেমন ট্রাক ড্রাইভারকে দিতে হয়, তেমনি সবজি যে পাইকার নিয়ে আসছে তাকেও ঠিক একই ধরনের সেই চাঁদা দিতে হয়। তারপর এই সবজিগুলো যায় হচ্ছে আড়তে। এখন আড়তে এখানে 2 রকমের ব্যবসায়ী থাকে, এক হচ্ছে আড়ত মালিক নিজে, আরেক হচ্ছে সেই স্থানীয় বাজার থেকে যে পাইকারি ব্যবসায়ী সে এনে আড়তকে দেয় এই সবজিগুলো বিক্রি করার জন্য। বিক্রি করতে গিয়ে এই সবজিগুলো যে আড়ত ভাড়া নিয়ে থাকে, যদিও সেটি সিটি কর্পোরেশনের জায়গা, আপনি শুনলে অবাক হবেন, আমি নিজে সরজমিনে সেই সিটি কর্পোরেশনের দোকানের যে ভাড়া, সেই ভাড়া নিয়ে আমি কথা বলেছি। সেখানে দেখা গেছে সেখানে 3 মিটার বাই 6 মিটার একটি জায়গার মাসিক ভাড়া হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 50 হাজার টাকা পর্যন্ত সেই এতটুক একটি স্পেসের দোকানের ভাড়া দিতে হয়। আপনি কাউন্ট করেন যে একটি ব্যবসায়ী আপনার কত জায়গায় সে চাঁদা দিচ্ছে এবং যে পরিবহনে আসছে মালটি, সেই পরিবহন তো সমস্ত চাঁদা হিসাব করেই তার ভাড়াটা নির্ধারণ করে থাকে। তো এতগুলো চাঁদা এবং পরিবহনের অতিমাত্রায় ভাড়া এবং যে আড়তে এসে সেই সবজিগুলো বিক্রি হচ্ছে, সেই সবজিগুলোর যে আড়তের ভাড়া, সামান্য একটি স্পেসের ভাড়া যেটা বলছিলাম 40 থেকে 50 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যাভারেজ ভাড়াটা 40 হাজার টাকায় বলা চলে। তো এত হাই ভাড়া এবং এই যে এতগুলো চাঁদাবাজি, তো এত চাঁদা দিয়ে এবং এত পরিমাণ টাকা ভাড়া দিয়ে সেই সবজি তো অবশ্যই 5 টাকা দিয়ে যে সবজিটা বগুড়া থেকে একজন পাইকার কিনলো, সেই সবজিটা খুচরা বাজারে অথবা মহল্লার বাজারে 70 থেকে 80 টাকা হবে, সেটাই স্বাভাবিক। তো এই সিস্টেমটা গণমাধ্যম নানান সময় তারা প্র্যাকটিক্যালি ভিডিও করে দেখিয়েছে এবং নানান মহলের ইন্টারভিউ নিয়ে দেখিয়েছে, কিন্তু আদৌতে প্রশাসন বা আমাদের যে রাষ্ট্রযন্ত্র কোনো অর্থেই আসলে তেমন কোনো স্টেপ নেয়নি এতদিন। তো এই যে 6-7 এই যে 2 দিন অরাজকতার 2 দিন এবং এই সিস্টেমে চাঁদাবাজির যে সিস্টেমটা, এই 2 দিন আসলে কোনো চাঁদাবাজি করতে পারেনি, বরঞ্চ এই চাঁদাবাজগুলো মানে দেশ ছেড়ে পালিয়েছে এবং এলাকা ছেড়ে পালিয়েছে ইতিমধ্যে, যেটা আমরা জেনেছি। তো এই 2 দিন চাঁদা না নেওয়ার কারণে সবজি কিন্তু 50% দাম কমে গিয়েছে এবং সেটাই সকলে বলছে। তো আমি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করব, এই যে চাঁদাবাজি প্রত্যেকটা ক্ষেত্রে, স্থানীয় ক্ষেত্রে, রাস্তায় এবং ফাইনালি আড়তে চারপাশে যে চাঁদাবাজি করে থাকে, সেই সিস্টেমটাকে কমপ্লিটলি ভেঙে দিন। এবং এই সিস্টেমটাকে ভেঙে দিতে পারলে আসলে জনসাধারণ উপকৃত হবে এবং 80 টাকার সবজি সহনীয় পর্যায়ে অর্থাৎ 30 থেকে 40 টাকায় সে কিনতে পারবে। অথবা আমরা যদি যে চাষ করে সবজিটা, তাকে যদি আরেকটু 5 টাকার জায়গায় যদি 10 টাকা দিতে পারি, তাহলে সে আরও বেশি আগ্রহ হবে এই সবজি চাষ করার জন্য, সরবরাহ বাড়বে, ফলে তাকে কিছু বাড়িয়ে দিলে কোনো সমস্যা হয় না যদি চাঁদাবাজিটা না হয়। এই হচ্ছে সবজির বাজারের যে অস্থিরতা থাকতো এতদিন, সেই অস্থিরতার বিষয়। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই।